আপনি বলেন একটা নাটক দেখে এখন বাই সে আমার বিহাইন্ড দ্য সিন 2009 সালে করা এখন পর্যন্ত সবার মুখে মুখে, তারপরে 69 2004-এ 5-এ করা এখনও সবার মুখে মুখে। সেই ধরনের কাজ কি এখন হচ্ছে না। তা হচ্ছে যে আপনি যখন একটা কাজ করবেন আপনার মাথায় এটা রাখতে হবে যে দর্শক এই কাজটা অনেক দিন মনে রাখবে। এখন সবাই এখন আসলে লাভের পিছনে মানে বাণিজ্যের পিছনে ঘুরছে, কতটা এটা মানুষ মনে রাখবে এটার ব্যাপারে খুব একটা বদার সবাই না। কয়জন পরিচালক এডুকেটেড এটাও আপনাকে বুঝতে হবে। ওই শুধুমাত্র লোক হাসানোর নাটক করে তো আপনার কোনো কাজ নাই। একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমাদের ইন্ডাস্ট্রির মেধাবী পরিচালকদের প্রায় সবাই এখন বাংলা নাটক থেকে দূরে সরে গিয়েছেন। কেউ কেউ বছরে 1-2টা নাটক বানালেও তারা আর আগের মতো নিয়মিত নন। কিন্তু কেন এমন হচ্ছে? বর্তমানে নাটকগুলোতে রয়েছে পর্যাপ্ত বাজেট, রয়েছে বড় বড় সেট অ্যারেঞ্জমেন্ট, তারপরও কোনো নাটকই দর্শকের মনে আগের মতো জায়গা তৈরি করে নিতে পারছে না। দর্শক এখনও ইউটিউবে গিয়ে পুরাতন নাটক সার্চ করে দেখে। এই ঘটনা প্রমাণ করে আমাদের ইন্ডাস্ট্রিতে একসময় এমন মেধাবী পরিচালকরা ছিলেন যারা হাউসফুল, আমাদের গল্প কিংবা বিকেলবেলার পাখির মতো মানসম্মত নাটক বানাতে পেরেছিলেন। কিন্তু বর্তমানের পরিচালকরা এত বাজেট পাওয়ার পরও সেই কোয়ালিটির ধারের কাছেও যেতে পারছেন না। আজকের ভিডিওতে কথা বলবো আমাদের ইন্ডাস্ট্রির কিছু মেধাবী পরিচালকদের নিয়ে। তারা যদি নিয়মিত কাজ করতেন তাহলে আমাদের বাংলা নাটকের বর্তমান চেহারা বদলে যেত। So let's delve into the video. প্রথমে বলবো আমাদের বাংলাদেশের অন্যতম তরুণ ও মেধাবী পরিচালক আদনান আল রাজীবের কথা। মুস্তাফা সরোয়ার ফারুকীর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে রাজীব তার ক্যারিয়ার শুরু করেন। ফারুকীর সাথে রাজীবের পরিচিত হওয়ার পিছনে একটি মজার ঘটনা আছে। 2004 সালে রাজীব প্রথম ফারুকীর ব্যাচেলর সিনেমাটি দেখেন। সেই সিনেমা দেখে তিনি মুগ্ধ হন এবং ফারুকীর সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। পরে তার বোনের এক বন্ধুর সাহায্যে ফারুকীর সাথে দেখা করার সুযোগ পান। তবে সমস্যা ছিল, ফারুকী তখন একজন জনপ্রিয় পরিচালক, তার অধীনে অলরেডি 5 থেকে 6 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। তবুও ফারুকী রাজীবকে দেখে পছন্দ করেন এবং তাকে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ দেন। এরপর ফারুকীর 69 সিরিজে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে রাজীব তার যাত্রা শুরু করেন। পরবর্তী 5 বছর ফারুকীর বিভিন্ন প্রজেক্টে কাজ করার পর 2009 সালে তিনি নিজে পরিচালনা করেন উচ্চতর পদার্থবিজ্ঞান নামে একটি ফিকশন। বাংলা নাটকের ইতিহাসে এটি অন্যতম ইউনিক কনসেপ্ট ছিল। গল্পে দেখা যায় এক দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়ে পরে কোমায় চলে যায়। তারপর তার আত্মা, যাকে ইনার সোল বলতে পারেন, সেটা আশেপাশে ঘোরাফেরা করতে থাকে এবং সে হঠাৎ তার মতো একজন মেয়েকে দেখতে পায় যে একইভাবে এই দুর্ঘটনার শিকার। গল্পে তাদের অতীত ও বর্তমানকে ফ্ল্যাশব্যাক ও কারেন্ট টাইমে দেখানো হয়। কনসেপ্ট হিসাবে নাটকটি একেবারেই দুর্দান্ত। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন। এরপর রাজীব নিয়মিতভাবে টিভিসি নির্মাণে মনোযোগ দেন। তবে 2013 সালে অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মের মাধ্যমে রাজীব পৌঁছে যান গণমানুষের কাছে। সেই সময়ে এই টেলিফিল্মটিতে অ্যাক্ট করা প্রতিটি ক্যারেক্টার দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। যদিও এটি 2010 সালে আমেরিকান ডকুমেন্টারি ক্যাটফিশ থেকে অনুপ্রাণিত, তবুও আমার কাছে অল টাইম দৌড়ের উপর ক্যাটফিশ থেকে 1000 গুণে ভালো লেগেছে। এর ঠিক 1 বছর পর 2014 সালে তিনি নির্মাণ করেন মিডল ক্লাস সেন্টিমেন্ট, যেখানে বাংলাদেশের বিয়ে বাড়ির গিফট কালচারকে কেন্দ্র করে অসাধারণ এক গল্প বলা হয়েছে। তবে রাজীবের অন্যতম সেরা কাজগুলোর একটি হলো বিকেলবেলার পাখি, যেখানে ফজলুর রহমান বাবু ও অ্যালেন শুভ্র তাদের ক্যারিয়ারের সেরা পারফরমেন্স দিয়েছেন। বাংলাদেশে বিকেলবেলার পাখির মতো এত সুন্দর কাজ খুব একটা দেখা যায় না। গল্পে অ্যালেন শুভ্র তার এক ধনী বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে তার দেখা হয় এক বড়লোক বন্ধুর বাবার সাথে, যাকে দেখে শুভ্র নিজের বাবার প্রতি আফসোস বোধ করেন। এমন অসাধারণ কাজ উপহার দিয়েও রাজীব এখন ফিকশন থেকে অনেক দূরে সরে গিয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশের টিভিসি ইন্ডাস্ট্রির কিং হিসেবে পরিচিত। দেশে প্রায় 90% টিভিসি রাজীবের পরিচালনায় নির্মিত। সত্যিকার অর্থে এখন ফিকশন বানিয়ে তেমন একটা লাভ হয় না। যারা এখনো বানান তারা শুধুই তাদের ক্রিয়েটিভ ক্ষুধা মেটানোর জন্যই বানান। ইন্ডাস্ট্রিতে এখন হাতে গোনা কয়েকজনই ভালো মানের ফিকশন নির্মাণ করতে পারছে। 2024 সালের রেডিক্যালস নামে একটি শর্ট ফিল্ম কান চলচ্চিত্র হিসাবে মনোনীত হয়, যেটির প্রযোজক ছিলেন আদনান আল রাজীব। এমনকি 2025 সালে তার আরেকটি শর্ট ফিল্ম আলী কান চলচ্চিত্র উৎসবে 78তম স্থান অর্জন করে। এই শর্ট ফিল্মটি লাইন প্রোডাকশন হাউস ছিল রাজীবের নিজস্ব প্রোডাকশন হাউস রানআউট ফিল্মস। সব মিলিয়ে বলা যায় রাজীব একজন অত্যন্ত মেধাবী ও দক্ষ পরিচালক। তিনি সবসময় আউট অফ দ্য বক্স কাজের সন্ধানে থাকেন। যেমন প্রিয় মালতীর প্রডিউসারও ছিলেন তিনি, এমনকি আশফাক নিপুণ পরিচালিত মহানগর সিরিজের ক্রিয়েটিভ প্রডিউসারও ছিলেন তিনি।
আমি মনে করি রাজীবের এখন ইন্ডাস্ট্রিতে বড়সড় একটা কামব্যাক করা দরকার। বাংলাদেশের চলচ্চিত্রকে বিভিন্ন সময়ে অনেকেই রেভলিউশনাইজ করেছেন। তাদের মধ্যে অন্যতম নাম মোস্তফা সরোয়ার ফারুকী। তার ছবি আর গ্রুপ ছিল তখনকার তরুণ পরিচালকদের জন্য এক প্রকার ইনস্টিটিউশন। এই ছবিয়াল গ্রুপ থেকে পরবর্তীতে উঠে এসেছে বাংলাদেশের বহু মেধাবী পরিচালক। আজকের ভিডিওতে ফারুকীকে নিয়ে বেশি একটা কথা বলবো না, কারণ তাকে নিয়ে আমার ইচ্ছা আছে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও করার। ছবিয়াল গ্রুপের অন্যতম প্রতিভাবান সদস্য ছিলেন আশফাক নিপুণ, যিনি একাধারে অভিনেতা, নির্মাতা ও স্ক্রিপ্ট রাইটার ছিলেন। নিপুণ তার ক্যারিয়ার শুরু করেন ফারুকীর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। 2006 সালে তিনি 2 in 1 নামে একটি টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি সেটি পরিচালনাও করেন। 2007 সালে আবার ফারুকীর উপসংখ্যা নাটকে অভিনয় করে নিপুণ দর্শক মহলে দারুণ প্রশংসা পান। কি বলবা বলো? ওটা খুলো। বলো। ওটা না খুললে তুমি আমার কথা বুঝবা না। বুঝবো, তুমি বলো। ওটা না খুললে তুমি আমার কথা অর্ধেক বুঝবে, অর্ধেক বুঝবা না। তুমি বলো, আমি শুনবো তোমার কথা। কিভাবে বুঝবা? আমি তোমাকে বলবো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে এদিক দিয়ে শুনবা আর এদিক দিয়ে ভালোবাসি ফেড আউট হয়ে যাবে, কিছু শুনবা না তুমি। নিপুণের প্রথম টিভি সিরিজ ছিল মুকিম ব্রাদার্স, যেটি 2010 সালে চ্যানেল আইতে প্রচারিত হয়, যা সেই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তার আরও কিছু ভালো কাজের মধ্যে রয়েছে ইতিমা, ফাত ফোকর, ভিকটিম এবং সুখের ছাড়পত্র। তবে নিপুণের ব্রেক থ্রু কাজ ছিল নিঃসন্দেহে মহানগর সিরিজ, যা 2021 সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পায়। সিরিজটিতে দেখানো পলিটিক্যাল অ্যাঙ্গেল বাংলাদেশের বাস্তব ইস্যুগুলোর এক নির্মম চিত্র। তবে দুঃখজনকভাবে আশফাক নিপুণ এখন ইন্ডাস্ট্রিতে প্রায় অনিয়মিত। এখন কথা বলবো ফারুকীর ছবিয়ালের বাহিরের একজনকে নিয়ে, যিনি একসময় বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে অসংখ্য জনপ্রিয় কাজ দিয়েছেন, কিন্তু বর্তমানে তিনি যেন হারিয়ে গেছেন। আমি বলছি মিজানুর রহমান আরিয়ানের কথা, যিনি বড় ছেলে, ব্যাচ 27, অ্যাংরি বার্ডের মতো প্রশংসিত কাজ উপহার দিয়েছেন। আরিয়ান 2012 সালে তুমি আমি সে নামক নাটকের মাধ্যমে পরিচালক হিসাবে ক্যারিয়ার শুরু করেন। এরপর 2014 সালে ইন আ রিলেশনশিপ নামে একটি নাটক নির্মাণ করেন। তার প্রথম দুটি সফল কাজ ছিল প্রেম তুমি আর অ্যাংরি বার্ড। বিশেষ করে অ্যাংরি বার্ডে তাহসানের গান প্রেম তুমি ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে আরিয়ানের মেইন ব্রেক থ্রু কাজ ছিল বড় ছেলে টেলিফিল্মটি, যা 2017 সালে চ্যানেল 9-এ প্রচারিত হয়। এটি বাংলাদেশের ইউটিউব ইতিহাসে অন্যতম সর্বাধিক ভিউপ্রাপ্ত নাটকগুলোর মধ্যে একটি। তার ব্যাচ 27 সিরিজও দর্শক মহলে প্রশংসিত হয়েছিল। তবে ব্যক্তিগতভাবে আরিয়ানের সব কাজ আমার কাছে সমান ভালো লাগে না, কারণ তার নির্মিত কিছু নাটকের গল্প খুব একটা আহামরি কিছু না। তবে এটা সত্যি আরিয়ানের মেকিং স্টাইল অনেক ভালো। তার মেকিং স্টাইল দিয়ে গল্পে আলাদা একটা টোন অ্যাড করতে পারেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মেও তিনি কিছু ভালো কাজ দিয়েছেন, যেমন নেটওয়ার্কের বাইরে, 19-20, পূর্ণমিলন। খেয়াল করে দেখবেন নেটওয়ার্কের বাইরের ওয়েব সিরিজের গল্পের অনেক উইকনেস ঢেকে গেছে শুধুমাত্র আরিয়ানের কম্পোজিশন ও মেকিং দক্ষতার কারণে। কিন্তু দুঃখজনক বিষয়, 2024 সালে ভিতরে বাইরে নামক কাজের পর তিনি প্রায় অনিয়মিত। আমি আশা করব তিনি খুব দ্রুত ইন্ডাস্ট্রিতে ফিরবেন এবং আমাদের নতুন কিছু উপহার দিবেন। এখন কথা বলবো ছবিয়ালের আরেক প্রতিভাবান নির্মাতা রেদওয়ান রনিকে নিয়ে। বাংলাদেশের নাটক ইতিহাসের অনেক কালজয়ী কাজ দিয়েছেন তিনি। রনি ফারুকীর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে 3 বছর কাজ করার পর 2006 সালে নিজের প্রথম টেলিফিল্ম উড়োজাহাজ পরিচালনা করেন। এই টেলিফিল্মটি আমার দেখা অন্যতম সেরা টেলিফিল্মগুলোর মধ্যে একটি। তার অন্যান্য জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে উচ্চতর শারীরিক বিজ্ঞান, ভালোবাসা 101, পাতা ঝরার দিন। তবে রনির সবচেয়ে সফল দুটি কাজ হাউসফুল ও এফএনএফ টিভি সিরিজ। বাংলাদেশের টিভি সিরিজ ইতিহাসে এই দুটি নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। ছোট পাখি কোথাও না চিনেছে একবার দাঁড়াও না ভাই, ওই ফুল ফুটে পড়ে যাইবো তো আরনে দাঁড়াবার সময় তো নাই। একটা কথা ব্যাঙের মাথা কি ব্যাং শুরু ব্যাং কি শুরু বামন গরু কি বামন হাটের বামন কি বা হাত ঘোড়া ঘাট কি ঘোড়া নীল ঘোড়া কি নীল অগাডিল কি অগা বগের মাথা কি বক্কা কি বক্কালি বক কি গাড়ি মহারানী কি মহা। এছাড়াও তার নির্মিত বিহাইন্ড দ্য সিন অথবা বিহাইন্ড দ্য ট্র্যাপ এখনো মানুষ ইউটিউবে সার্চ করে দেখে। একটা ছোট ঘটনা শেয়ার করি। একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখি একটা টিভি মেকানিক দোকানে চলছে বিহাইন্ড দ্য ট্র্যাপ। দোকানে বসা সবাই মনোযোগ দিয়ে দেখছে আর হাসছে। এমন ভাবে একসাথে বসে এনজয় করার মতো কোনো টিভি সিরিজ কি এখনকার সময়ে আছে? একটা সিরিজ তার নির্মাণের 5-10 বছর পরও তার অরা ধরে রেখেছে। এরকম লিগাসি কি আজকের দিনে কোনো নাটক বা সিনেমা তৈরি করতে পেরেছে? জানি অনেকের মনে এখন ব্যাচেলর পয়েন্টের কথা আসছে। তাদের উদ্দেশ্যে বলি, ব্যাচেলর পয়েন্ট পুরোপুরি বিনোদনহীন নয়, তবে এর ক্রিটিসিজম করারও অনেক জায়গা আছে। আমাদের চ্যানেলে কাজল আরফিন অমিকে নিয়ে একটি বিস্তারিত ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। রিসেন্টলি দেখলাম রেদওয়ান রনি পরিচালিত দম সিনেমা আসছে, যেখানে অভিনয় করবেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী।
রনির এই আপকামিং সিনেমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। বাংলাদেশে বিভিন্ন সময়ে অনেক মেধাবী পরিচালক এসেছেন, আবার সময়ের সাথে সাথে হারিয়ে গেছেন। যেমন ধরুন ইফতেখার আহমেদ ফাহমির কথা, যিনি আমাদের গল্পের মতো রুচিশীল কন্টেন্ট বানিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ব্যক্তিগত স্ক্যান্ডালে জড়িয়ে তিনি তার ক্যারিয়ার প্রায় শেষ করে ফেলেছেন। এছাড়াও শাফায়েত মনসুর রানা, যিনি আমাদের সমাজবিজ্ঞানের মতো ফ্রেশ কন্টেন্ট বানিয়েছিলেন, তিনিও এখন ইন্ডাস্ট্রিতে প্রায় অনিয়মিত। বর্তমানে যারা কাজ করছেন তাদের মধ্যে কতজন আসলে ভালো মানের কন্টেন্ট দিতে পারছে, কতজনের কাজই বা সত্যিকার অর্থে আমাদের মনে দাগ কাটছে। আমরা আশা করব ইন্ডাস্ট্রিতে নতুন নতুন ভিশনারি পরিচালক আসুক, যারা আমাদের দেশের রুট লেভেলের গল্পগুলোকে স্ক্রিনে তুলে ধরবে। বর্তমানে বাংলাদেশের সেরা অভিনেত্রীদের মধ্যে নিঃসন্দেহে মেহজাবিন চৌধুরী শীর্ষে রয়েছেন। আপনি যদি মেহজাবিনকে নিয়ে ডিটেইল কন্টেন্ট দেখতে চান তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আলোচনার আলো নিভে গেলেও আমি থাকবো তোমারই পাশে, তোমার ফিল্মমেট হয়ে।